ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা একাদশ শ্রেণীর মেকানিক্স চ্যাপ্টারের যে মেন পড়াশুনো আর কি, যেখান থেকে মেকানিক্স মোটামুটিভাবে শুরু হচ্ছে বলতে পারো, সেই পড়াশুনো আমরা শুরু করব। তো তার আগে, সেটা শুরু করার আগে ম্যাথামেটিক্যাল কিছু ছোটোখাটো অল্প স্বল্প কিছু জিনিস, সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, সেটা অন্তর্কলন ও সমাকলন। একটাকে বলে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন, আরেকটাকে বলে ইন্টিগ্রেশন বা সমাকলন। হ্যাঁ, তা এই দুটো কোনটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করি তোমাদের কাছে। দেখো, y is a function of x যদি এরকমের হয়, এটা ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো, y equal to fx, মানে x এর যে কোনো মানের জন্য y এর একটা নির্দিষ্ট মান রয়েছে, y is equal to fx। এবারে x-টাকে বাড়ানো হলো কত পরিমাণ, ডেল্টা x। ডেল্টা x-টা কেমন, ভেরি স্মল। x-টা বাড়লো ডেল্টা x, তাহলে y বাড়লো কত, মনে করছি y বাড়লো ডেল্টা y। তাহলে ডেল্টা y সমান আমরা কি লিখতে পারবো, ডেল্টা y সমান এখান থেকে লিখতে পারবো f x প্লাস ডেল্টা x মাইনাস fx। এটাকে ভাগ করি, ডেল্টা y বাই ডেল্টা x, এটা যদি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে f x প্লাস ডেল্টা x মাইনাস fx হোল ডিভাইডেড বাই ডেল্টা x। এই যে ভেরি স্মল বলছি, এইটাকে যদি কেমন স্মল না, যদি এবারে বলি ডেল্টা x টেন্ডস টু 0, তাহলে আমরা একটা লিমিট দিচ্ছি। কেমন লিমিট না, ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x। এই যে রেশিওটা পাবো, মানে x এর পরিবর্তনটা খুব অল্প, তার জন্য y এরও পরিবর্তন হয়েছে খুব অল্প। এই অল্পটা যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তাহলে এই অনুপাতটাকে আমরা লিখতে পারি ddx অফ y, মানে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন। এটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, dy বাই dx। এটা একটা অপারেটর, ddx এই যে টার্মটা, এটা একটা অপারেটর, এটা অপারেট করছে y এর উপরে, তার জন্য yটার কিছু পরিবর্তন হবে। কেমন পরিবর্তন, খুব বেশি ফর্মুলা আমরা শিখবো না, আমাদের এখানে আপাতত একটা ফর্মুলা লাগবে শুধুমাত্র এই রকমের। মনে করো y এর মান হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে dy বাই dx, বা আমরা বলবো ddx অফ y ইজ ইকুয়াল টু ddx অফ x টু দি পাওয়ার n। এইটাই ফর্মুলা করলে বেরিয়ে আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রেখে দিতে হবে, এটা ফিজিক্সের ক্ষেত্রে প্রায় লাগে, অঙ্কে প্রচুর ফর্মুলা আছে, আমরা আমাদের কাজ চালানোর মতো এইটা করে নেব। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ ddx অফ c, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সর্বদাই হবে 0, এটা আমরা মনে রাখবো। এটা গেল ডিফারেন্সিয়েশন। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন পর্যায়ে ফেলি, মনে করো আমরা বলছি ddx অফ fx, এটা y ছিল, এটা y ছিল, তো তার মানে কি ছিল, এটা ছিল ddx অফ y, তার মানে ddx অফ fx এর মান হচ্ছে মনে করো fx। তা যদি হয় তাহলে fx dx তার ইন্টিগ্রেশন, এটা ইকুয়াল টু বেরিয়ে আসবে fx। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, ইন্টিগ্রেশন ব্যাপারটা তোমরা ফিজিক্সের রেসপেক্টে আমরা যদি বলি, কতগুলো ছোট ছোট ঘটনার, ইনফাইনাইট ঘটনার সাম, যোগফল, এটা অ্যাকচুয়ালি সাম, এসটাকে এরকম করে লেখা হয় আর কি। হ্যাঁ, এটা যেমন পরিবর্তন হচ্ছে
এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটার মান কত? খুব ছোট, টেন্স টু জিরো। তাহলে সেই রকম টেন্ডিং টু জিরো কতগুলো ভ্যালু আমরা যদি যোগ করি তাহলে মানটা পাবো, পুরনো মানটা পাবো। তো সেই মানটাকে আমরা এরকম করে লিখতে পারছি। এখানে একটা প্লাস একটা ধ্রুবক দেওয়া হয়, কারণ যেহেতু ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে শূন্য, তাহলে সেটাকে ইন্টিগ্রেশন যখন করছি তার একটা ভ্যালু বা ধ্রুবকটা আমাদের এখানে রাখতে হবে। এর নাম দেওয়া হচ্ছে সমাকলন ধ্রুবক, এটাকে বলা হচ্ছে সমাকলন। এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সমাকলনের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। কেমন ফিজিক্যাল সিগনিফিকেন্স? না, সাম অফ ইন্টিগ্রেশন অফ fx dx এইটা ইজ ইকুয়াল টু fx। ঠিক আছে, এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি এরকম একটা সরলরেখা পেলাম মনে করো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুগুলো বসিয়েছি, ওটা প্লট পাওয়া গেল। এইখানে একটা মান পাওয়া গেল, লেট ইট বি x ইজ ইকুয়াল টু a। এইটা একটা মান দিলাম মনে করো x ইজ ইকুয়াল টু b। তাহলে এই লিমিটটা কত হয়ে গেল? লিমিটটা হয়ে গেল x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা fx, দেখানো যাবে এই ভ্যালুটা হচ্ছে এখানকার যা এরিয়া, সেই এরিয়াটার মান অ্যাকচুয়ালি, যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটার মান। তার মানে তোমাকে যে অপেক্ষকটা দেওয়া রয়েছে, সেই অপেক্ষকটা দুটো নির্দিষ্ট ভ্যালু এবং অপেক্ষকটা মোট যে ক্ষেত্রফল তৈরি করে, সেই ক্ষেত্রফলটা কি করে বের করবো আমরা? সমাকলন করলেই ক্ষেত্রফলটার মান পেয়ে যাব। উল্টো দিকে ডেরিভেটিভ কি শেখায়? ডেরিভেটিভ শেখায় রেট অফ চেঞ্জ অফ, মানে dy বাই dx। এটা কি? এইটা মানে হচ্ছে ddx অফ y। তো তার মানে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো সরণ আছে s, কত সময়ে? t সময়। তাহলে ds বাই dt, তার মানে ddt অফ s, সরণের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, এটাকে কি বলবো? v। আবার বলতে পারি ddt অফ v, বেগের পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে, সেটাকে কি বলা যাবে? সেটাকে বলা হবে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে এই রকমের সিম্পলি দুটো ম্যাথামেটিক্যাল টুল আমাদের ব্যবহার করতে হবে। সেই ব্যবহারটা আমরা অঙ্ক করতে করতেই পাবো। এটা নিয়ে খুব বিরাট কিছু চিন্তা ভাবনার দরকার নেই, অভ্যেস হয়ে যাবে তোমাদের, কারণ ম্যাথামেটিক্সে করতে হবে। তো ওয়ান ডাইমেনশনাল মোশনে প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স। নির্দেশ তন্ত্র বলতে কি বোঝায়? ঠিক আছে, আমি কোথায় রয়েছি? আমি এখন কোথায় রয়েছি? আমি আমার বাড়িতে রয়েছি। কে বলছে? তোমাদের কেউ বলছে আপনি আপনার বাড়িতে রয়েছেন। তাহলে তোমাদের কারো সাপেক্ষে আমার অবস্থান জানতে গেলে আমার ঘরটা তার অবস্থান। তা তুমি যেখানে রয়েছো সেখান থেকে যদি আসতে হয়, আমি কোথায় রয়েছি আমার কাজ পর্যন্ত যদি আসতে হয়, তাহলে তোমাকে নির্দিষ্ট কিছু রাস্তা অবলম্বন করে আসতে হবে। সেটা সরলরৈখিক হতে পারে, বক্র হতে পারে, নির্দিষ্ট কোণ হতে পারে, যাই হোক। তাহলে এই আমার অবস্থানটা বোঝানোর জন্য তোমাদের কারো আসতে হচ্ছে, সেটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম বা একটা স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, যেমন তুমি মনে করো, এর আগেও আমি এক্সাম্পল দিয়েছি, তোমার বাড়িতে যে সিলিং ফ্যানটা ঝুলছে মনে করো, তা সেই সিলিং ফ্যানটার একেবারে নিচের বিন্দুটার স্থানাঙ্ক কত, এটা যদি তোমাকে বের করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কার সাপেক্ষে করতে হবে? তোমাকে ঘরের কোনো একটা কর্নার নিতে হবে। সেই কর্নারটা যদি তুমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বলে ধরে নাও, তিনটে কোণ বাহু এসে মিলিত হয়েছে ওই কোণটাতে, তাহলে ফ্যানের ওই সর্বনিম্ন বিন্দুটাতে পৌঁছাতে গেলে তোমাকে এক্স অক্ষে কিছুটা ঘর যেতে হবে, তারপরে ওয়াই অক্ষে কিছুটা ঘর যেতে হবে। এটা প্লেন বরাবর গেল, যে তলায় তুমি দাঁড়িয়ে রয়েছো, তারপরে জেড অক্ষ বরাবর কিছুটা উপরে উঠলো, তাই তো? তার মানে যখনই কোনো একটা বস্তুর অবস্থান বলতে যাচ্ছ, তখনই কারো সাহায্য বা কারো সাপেক্ষে তার অবস্থানটা বলতে হচ্ছে। এই সাপেক্ষ বস্তুটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স, বা বলবো আমরা নির্দেশতন্ত্র। হ্যাঁ, বাংলায় এর নাম দিচ্ছি আমরা নির্দেশতন্ত্র। ঠিক আছে, নির্দেশতন্ত্র আবার তোমাদের বই অনুযায়ী নির্দেশতন্ত্র এখানে তিনটে ভাগে ভাগ করা যায়।
একটাকে বলে কার্তেশীয় নির্দেশতন্ত্র, একটাকে বলে পোলার নির্দেশতন্ত্র, আরেকটাকে বলে গোলীয় নির্দেশতন্ত্র। এর মধ্যে আমাদের এই দুটো পড়তে হবে, কার্তেশীয় আর পোলার। কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম কি না, অ্যাক্সিস সিস্টেম যদি হয়, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস, কোনো একটা পয়েন্ট এখানে রয়েছে। তাহলে এই পয়েন্টের অবস্থান বের করতে গেলে একটু আগে যেটা বলছিলাম আমরা, তিনটে কোঅর্ডিনেট নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। তাহলে এই ডিসটেন্সটা, এটাকে বলা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। আর এইরকম করে রিপ্রেজেন্ট করছি যে পদ্ধতিটায়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি। আর এই যে রেফারেন্স ফ্রেমটা নিলাম, তার নাম দেব কার্তেশীয় নির্দেশতন্ত্র। বুঝা গেল? 2 নম্বরে আমরা আসবো পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র মনে করো দুটো বাহু দিয়ে যদি বোঝানো যায়। এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণ করে রয়েছে, আর মূল বিন্দু থেকে আর দূরত্বে রয়েছে। তাহলে স্থানাঙ্ক কত, আর কমা থিটা। দেখো এরকম করলেও বস্তুর অবস্থানটা নির্দিষ্ট করা যায়। অরিজিন থেকে কত দূরে রয়েছে বস্তুটা এবং এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে, সেই দুটোকে দিয়েও একটা কোঅর্ডিনেট বা একটা স্থানাঙ্ক আমরা বা একটা বস্তুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর এই পদ্ধতিটাকে নাম দিচ্ছি, বা এই রেফারেন্স ফ্রেমটাকে নাম দিচ্ছি পোলার নির্দেশতন্ত্র। ঠিক আছে? 3 নম্বরটা, এটা তোমাদের জেনে রাখা ভালো, যদিও খুব একটা কিছু দরকার নেই। মনে করো এটা একটা স্ফিয়ার, এটা একটা গোলক, এইটা হচ্ছে তার নিরক্ষীয় তলটা। ঠিক আছে? তা এই রকমের নিরক্ষীয় তলে আমি একটা অ্যাক্সিস সিস্টেম আঁকছি। এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। 3টে অক্ষ ব্যবস্থা আমাদের নিয়েছে। এটা মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাতে এক্স ওয়াই জেড পদ্ধতিতে না পৌঁছে আরো একটা পদ্ধতিতে পৌঁছানো যায়। এইখান থেকে এটা যোগ করলাম, এটার মান কত, আর। এটা যদি প্রজেক্ট করি আমরা, এই পর্যন্ত যদি একটা প্রজেকশন টানা হয়, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে মনে করো ফাই, আর জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করছে সেই কোণটা যদি হয় থিটা, তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেটকে লিখবো কত, আর কমা থিটা কমা ফাই। একে বলা হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা গোলীয় স্থানাঙ্ক। ঠিক আছে? আর এই যে রেফারেন্স ফ্রেমটা আমরা নিলাম, এই রেফারেন্স ফ্রেমটার নাম দেব গোলীয় রেফারেন্স ফ্রেম বা স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম। তো তোমাদের এত ডিটেইলস জানার দরকার হবে না, তোমাদের জেনারেলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমই থাকে। আরো একটা টপিক তোমাদের বলি, নিউটনস ল ভ্যালিড কি ভ্যালিড নয় তার উপরে বেস করে নির্দেশতন্ত্রকে আমরা, এটা আমরা পরে আবার পাবো, নির্দেশতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে নাম দেব জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আরেকটাকে বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কোনো একটা নির্দেশতন্ত্র, সেটা স্ফেরিক্যাল হতে পারে, পোলার হতে পারে, কার্টেসিয়ান হতে পারে, সে যদি সময়ের সাপেক্ষে স্থির থাকে, বা কেউ এরকম বলতে পারো সময়ের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে, মানে নির্দেশতন্ত্রটা যদি ত্বরণ বা মন্দনযুক্ত না হয়। খুব ভালো করে খেয়াল করতে হবে, যে নির্দেশতন্ত্র সাপেক্ষে বস্তুর অবস্থান দেখছি, বস্তুর গতির অবস্থা পর্যালোচনা করছি, সেই নির্দেশতন্ত্রটা যদি স্থির থাকে, তার মানে তার কোনো ত্বরণ বা মন্দন থাকা চলবে না, কিংবা সে সমবেগেও গতিশীল থাকতে পারে, তাহলেও হবে। তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে? এখানে জড়বিজ্ঞানের সমস্ত, নিউটনের যে সমস্ত সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো সব আমরা অ্যাপ্লাই করতে পারি। নিউটনের যে 3টে গতিসূত্র রয়েছে, সেই 3টে গতিসূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি, তাহলে তাকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। ঠিক আছে? আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কীরকম, এর উল্টোটা, যে নির্দেশতন্ত্র ত্বরণ কিংবা মন্দনযুক্ত অবস্থায় রয়েছে। একটা নির্দেশতন্ত্র সে ত্বরণ কিংবা মন্দনযুক্ত অবস্থায় রয়েছে, মানে কীরকম, মানে তুমি মনে করো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। ঠিক আছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থাতে
দুই বন্ধুর মধ্যে মনে করো খেলছোই, মনে করো মারপিট করছো বা যাই হোক এই ধরনের কোনো খেলা কিছু খেলছো। একটা ট্রেনে একজন প্যাসেঞ্জার সে ত্বরণযুক্ত অবস্থায় রয়েছে, তাহলে সে কি নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত, বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র F সমান ma, এগুলো কি তোমাদের উপর অ্যাপ্লাই করতে পারবে? না, পারবে না। তার সাপেক্ষে তোমাদের F সমান ma এই সূত্রটা প্রয়োগ করা সম্ভব হবে না। তাহলে সেই যে রেফারেন্স ফ্রেম, এখানে কি সূত্র প্রয়োগ করা যাবে? এখানে সূত্র প্রয়োগ করা যাবে রিলেটিভিস্টিক মেকানিক্স, যেটা আইনস্টাইনীয় মেকানিক্স বলি আমরা, বা আইনস্টাইনের যে মেকানিক্স, রিলেটিভিস্টিক মেকানিক্স, হ্যাঁ, আপেক্ষিকতাবাদ তত্ত্ব আর কি, সেটাকে বলবো আমরা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তা তোমরা শুধু ওইটুকু মনে রাখবে যে যে নির্দেশতন্ত্র সময়ের সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল তাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, আর যে নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দনযুক্ত অবস্থায় থাকে তাকে বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর কি হতে পারে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যায়, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যায় না। শুধু এইটুকু করে রাখলেই হবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশনের বেশ কিছু সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো আমি এখানে আর ডিসকাস করতে যাচ্ছি না, কারণ সংজ্ঞাগুলো নিয়ে তোমরা বহুবার পড়াশোনা করেছো। ক্লাস 7-এ একবার পড়েছো, 9-এ একবার পড়েছো, আবার 11-এ একই জিনিস, সরণ, ত্বরণ, বেগ, মন্দন, এই ধরনের যে সমস্ত সংজ্ঞাগুলো না, সেগুলো নিয়ে আমরা বিশেষ কিছু ডিসকাশনে যাচ্ছি না, সেগুলো তোমরা সব কিছু পারবে, আমরা ধরেই নিই আর কি। 11-এ যেই উঠেছো সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছি এগুলো তোমরা পারবে। স্পেশাল কিছু আমাদের জানতে হবে, যেমন হচ্ছে বেগের ক্ষেত্রে, বেগ যখন বলবো বেগের একটা স্পেশাল ক্লাসিফিকেশন থাকে, সেটাকে আমরা একটাকে বলি গড় বেগ, আরেকটাকে বলি তাৎক্ষণিক বেগ। গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, এই দুটো জিনিস তোমাদের খুব ভালো করে আইডিয়া করে ফেলতে হবে। গড় বেগ মানে একটা বস্তু কোণার একটা নির্দিষ্ট সরণ হলো, t1 সেকেন্ডে বস্তুটা মনে করো s1 দূরত্ব গেছে, t2 সেকেন্ডে বস্তুটা মনে করো s2 দূরত্ব গেছে, t3 সেকেন্ডে বস্তুটা মনে করো s3 দূরত্ব গেছে। তাহলে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো বা সরণ কত হলো? s1 প্লাস s2 প্লাস s3। মোট কত সময় ইলাপস হলো? t1 প্লাস t2 প্লাস t3। এই যে ডিভিশনটা পাবো একে আমরা বলবো ভি অ্যাভারেজ, বা শুধু ভি বলতে পারো, কোনো কোনো বই ভি বার বলতে পারে মাথায় একটা দাগ দিয়ে। কাকে বলবো গড় বেগ? কোনো গতিশীল বস্তু কণার মোট অতিক্রান্ত সরণ এবং মোট অতিক্রান্ত সময়, তার অনুপাতকে বলা হবে গড় বেগ। একে আমরা লিখবো ভি অ্যাভারেজ দিয়ে, কিংবা কোনো কোনো বই লিখে ভি বার দিয়ে, কিংবা কোনো কোনো বই শুধুই লেখে ভি দিয়ে, এটা আমরা ধরে নেব। ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক। তাৎক্ষণিক কি? এই মোমেন্ট একটা গতিশীল বস্তু যাচ্ছে, গতিশীল অবস্থায় রয়েছে, জাস্ট নাও এর গতিবেগ কত, এক্ষুনি গতিবেগ কত, গতিটা হয়তো সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব না, ওই যে বললাম ডেল্টা টি সময়ে সরণের পরিবর্তন হলো মনে করো ডেল্টা এস, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি এর যখন লিমিটটা হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু 0, এইটাকেই রিপ্রেজেন্ট করা হবে ডিডিটি অফ এস, এইটাকেই আমরা বলবো ভি সাফিক্স আই, ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক। তাহলে সময়ের অতি ক্ষুদ্র অবকাশ ডেল্টা টি, অতি ক্ষুদ্র সরণ হয়েছে ডেল্টা এস। তাহলে এই অতি ক্ষুদ্র সরণ এবং অতি ক্ষুদ্র সময় এর অনুপাতকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। বেরুবে কি করলে? সিম্পলি এসটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট বা অন্তর্কলন করে দিলে, এটাকে বলা হলো তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগ। বোঝা গেছে? তাৎক্ষণিক বেগ, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে অতি ক্ষুদ্র অবকাশ সময়, এই সরণ অতি ক্ষুদ্র অবকাশ হলো সময়, তাদের ভাগ করছি বা অনুপাত করছি, অনুপাত করলে যা বেরোবে সেটাকে আমরা তো অনুপাত পর্যন্ত যাবো না, আমরা অঙ্কের নিয়মে ফেলে দেবো ডিডিটি অফ এস, এটাকে নাম দিচ্ছি তাৎক্ষণিক
বেগ, আগে আমি ত্বরণ বললাম একবার, ভুল বললাম, ওটা ঠিক করে নিতে হবে। তাৎক্ষণিক বেগ, ঠিক আছে। তাহলে গেল তাৎক্ষণিক বেগ, গড় বেগ। এটা একটু স্পেশালিটি, এটা একটু মনে রাখতে হয়। তাহলে তাৎক্ষণিক ত্বরণ কাকে বলবো? তাৎক্ষণিক ত্বরণ ঠিক একই রকম ভাবে কেমন হবে বলো দেখি। বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি, সময়ের পরিবর্তন হচ্ছে ডেল্টা টি। কেমন নিয়মে হচ্ছে না, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, সময়ের অতি ক্ষুদ্র অবকাশে বেগের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনের অনুপাত, এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন ডিডিটি অফ ভি, ভি এর পরিবর্তন উইথ রেসপেক্ট টু টি, এটাকে নাম দেব অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস, এআই বা তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, সময়ের অতি ক্ষুদ্র অবকাশে বেগের পরিবর্তন এবং অতিক্রান্ত সময়ের অনুপাতকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, তা এইটা স্পেশাল কনসেপ্ট, এটা একটু মনে রাখতে হয়। ওয়ান ডাইমেনশনাল মোশনে এরপরে তোমরা যা করে এসছো সেই করে দেওয়াগুলোর মধ্যে ইকুয়েশনস গুলো থাকে। কি কি ইকুয়েশনস আমরা জানি? ইকুয়েশনস জানি, দেখো ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। নাম্বার 2 আমরা শিখে এসেছি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নাম্বার 3 আমরা শিখে এসেছি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এএস। আর নাম্বার 4, এটা কোনো স্কুল পড়ায়, কোনো স্কুল পড়ায় না, এটা হচ্ছে এস সাফিক্স টি ইকুয়াল টু, বলে দিচ্ছি কোনটা কি, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এই চারটে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের ইকুয়েশন, সমীকরণ। ইউটা কি? ইউটা হচ্ছে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। ভি, ভি হচ্ছে বস্তুর ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। টি অতিক্রান্ত সময়। এ বস্তুটার ত্বরণ। এস বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বও বলতে পারো বা সরণও বলতে পারো, বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা সরণ। আর এস টি, এটা হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম শেষ সেকেন্ডটাই। মানে আমি যদি বলি একটা বস্তু দশম সেকেন্ডে কতটা পথ গেল, দশম সেকেন্ডে যাওয়া পথ মানে হচ্ছে 10 সেকেন্ডে মোট কত পথ গেল, বিযুক্ত 9 সেকেন্ডে মোট কত পথ গেল, তার মানে শেষ 1 সেকেন্ড, সেটাকে বলা হচ্ছে টিয়েথ সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই যে চারটে ইকুয়েশন তোমাদের রইল, এই চারটে ইকুয়েশন প্রমাণ করা যায় বীজগাণিতিক উপায়ে, প্রমাণ করা যায় ক্যালকুলাস উপায়ে। ক্যালকুলাসটা ইন্টিগ্রেশন শিখে যদি যাও, ডিফারেন্সিয়েশন শিখে যদি যাও, তাহলে সবচেয়ে সহজ প্রসেস। অ্যালজেব্রিক উপায় তোমরা যেটা ক্লাস 9-এ করে এসছো, এই অ্যালজেব্রিক উপায়টা এখানে আর শেখানো হয় না। এখানে যেটা শেখানো হয় সেটাও ক্লাস 9-এ করে এসছো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে গ্রাফের সাহায্যে এগুলোকে কি করে আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে গ্রাফের সাহায্যে প্রমাণ করার আগে আমাকে তো গ্রাফ আঁকতে জানতে হবে। গ্রাফ কেমন করে আঁকবো? ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে গ্রাফ দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি টাইম ভেলোসিটি গ্রাফ, ঠিক আছে। নাম্বার 2 আমরা বলি টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ। টাইম ভেলোসিটি গ্রাফ, টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ, মানে সময় বেগ লেখচিত্র, সময় সরণ লেখচিত্র। ঠিক আছে, বইগুলোতে দেখবে বেগ সময় লেখচিত্র বলে, তো এটাকে সময় বেগ লেখচিত্র বলা ভালো। লেখচিত্র যখন তোমরা ক্লাস 8-এ আঁকা শিখেছো তখনই মনে হয় তোমাদের বলে দেওয়া হয়েছে। লেখচিত্র আঁকা হয় দুটো চলরাশির ওপর ভিত্তি করে, একটা এক্স আর একটা ওয়াই। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এক্স এর মান, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান আমরা দিয়ে বিন্দুগুলোকে দিয়ে বসিয়ে গ্রাফ আঁকি। তাই এখানে এক্স অক্ষ যে ভ্যালুটা নিচ্ছি বা যে চলরাশিটা নিচ্ছি, সেই চলরাশিটা কিন্তু স্বাধীন চলরাশি, মানে এ কারোর উপর নির্ভর করে না। আর ওয়াই অক্ষে যে চলরাশিটা নেওয়া হয় সেই চলরাশিটা হচ্ছে অধীন চলরাশি, ইট ডিপেন্ডস অন এক্স, এটা এক্স এর উপর নির্ভর করে। তাহলে আমরা যদি সময় বেগ লেখচিত্র বলি, তাহলে এক্স অক্ষ বরাবর সময়টাকে সূচিত করব, কারণ সময় হচ্ছে স্বাধীন চলরাশি। আর বেগ সেটা টাইমের ডিপেন্ডেন্ট, টাইমের ওপর নির্ভর করে, তাহলে বেগটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর
সূচিত করব। তাহলে এটা গেল কোন অ্যাক্সিসে কি নেব তার উপর। তাহলে প্রথমেই টাইম ভেলোসিটি গ্রাফের কথা যদি বলি, সময় বেগ লেখচিত্রের কথা যদি বলি, তাহলে কেমন নেব? আমি 2 নম্বরটা এখন মুছে রাখি, সময় বেগ লেখচিত্র। তাহলে লেখচিত্রটার প্রথমে অ্যাক্সিস ঠিক করলাম, এটা হলো সময় অক্ষ আর এটা গেল বেগ অক্ষ। কার লেখচিত্র আঁকছি? একটা বস্তুর লেখচিত্র আঁকছি, গতিশীল বস্তুর। কত রকম ভাবে বস্তুটা গতিশীল থাকতে পারে? নাম্বার 1, বস্তুটা স্থির বেগ রয়েছে, মানে বস্তুটার বেগ সময়ের সাপেক্ষে পাল্টাচ্ছে না, তা যদি হয় তাহলে তার লেখচিত্র কেমন হবে? সময় চলে যাচ্ছে কিন্তু বেগ পাল্টাচ্ছে না। মনে করো একটা বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরেও 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরেও 5 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরেও 5 মিটার পার সেকেন্ড, এরকম চলছে। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্লট করি, তাহলে এরকমের একটা সময় অক্ষের সমান্তরাল লেখচিত্র পাবো। এটা কি লেখচিত্র? এটা হলো বস্তুটা যদি সমবেগে গতিশীল থাকে। নাম্বার 2, বস্তু যদি সমত্বরণে গতিশীল থাকে, তার মানে বস্তুর বেগটা সমহারে বাড়ছে, বস্তুর বেগটা সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার হারটা হচ্ছে স্থির। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে বস্তুটা গতিশীল রয়েছে। তাহলে তার লেখচিত্র কেমন হবে? তার লেখচিত্র মূল বিন্দুগামী এরকমও হতে পারে, কিংবা প্রাথমিক বেগ রয়েছে, মনে করো এটা প্রাথমিক বেগ সম্পন্ন একটা বস্তু যদি হয় ইউ, তারপরে সে ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, তাহলে এরকম লেখচিত্র হবে। আর প্রাথমিক বেগ যদি 0 থাকে, ইউ ইকুয়াল টু 0, তারপরে সে সমত্বরণ নিয়ে গতিশীল রয়েছে, তাহলে এই দ্বিতীয় লেখচিত্রটা এরকম হবে। সমত্বরণের ক্ষেত্রে এটা লেখচিত্র হলো। সমমন্দন যদি হয়, বস্তুটার বেগ সময়ের সাপেক্ষে ক্রমাগত হ্রাস পাচ্ছে, বস্তুটার বেগ সময়ের সাপেক্ষে সমহারে কমছে, তাহলে কমার জন্য আমরা এই রকমের লেখচিত্র রাখবো। এটা টাচ করবো না, কারণ কত সময়ে 0 হবে জানি না। তাহলে এটাকে বলা হচ্ছে বস্তু যদি সমহারে বেগটা কমতে থাকে, তার মানে বস্তুটা যদি মন্দনযুক্ত হয়, তাহলে এটা হবে তার লেখচিত্র। ঠিক আছে। বস্তুটা যদি অসম ত্বরণে গতিশীল হয়, ত্বরণ আছে কিন্তু ত্বরণটা অসম, তাহলে স্ট্রেট লাইন উঠছিল, স্ট্রেট লাইন না উঠে এইরকমের একটা সরলরেখা হবে, এই বক্ররেখা হবে, কিংবা প্রাথমিক বেগ সম্পূর্ণ থাকলে এরকমের একটা বক্ররেখা হবে। ঠিক আছে, এটা গেল বেগ সময় লেখচিত্র বা সময় বেগ লেখচিত্র। এরপরে 2 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, সময়ের সাপেক্ষে সরণ কেমন হবে। এখানেও তাই, বস্তুটা যদি সমবেগে গতিশীল থাকে, বস্তুটার বেগ যদি সময় সাপেক্ষে না পাল্টায়, তাহলে সরণটা সময় সাপেক্ষে সরল রৈখিক বরাবর বাড়বে, সরলরেখা বরাবর বাড়বে, এরকম করে হবে। নাম্বার 2, বস্তুটা যদি সমত্বরণে গতিশীল থাকে, সমত্বরণে গতিশীল থাকলে বেগটা এরকম করে, সরণটা এরকম করে ক্রমাগত বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে। আর বস্তুটা যদি সমমন্দনে গতিশীল থাকে, তাহলে কিন্তু এটা এরকম করে আসবে। তাহলে এইটা হলো সমবেগ, এইটা হলো সমত্বরণ, আর এটা হলো সমমন্দন। তাহলে এইরকমের কতগুলো লেখচিত্র ফার্স্ট আমাদের আঁকতে পারতে হবে। ঠিক আছে। তাহলে লেখচিত্রগুলো আঁকা হয়ে গেলে, লেখচিত্র আঁকা প্র্যাকটিস হয়ে গেলে, তারপরে লেখচিত্রের সাহায্যে আমাদের কিছু প্রমাণ রয়েছে, সেই প্রমাণটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা অলরেডি ক্লাস 9-এ যে প্রমাণগুলো করে এসছো লেখচিত্রের সাপেক্ষে, ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই প্রমাণ প্লাস 2as ত্বরণের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে মাইনাস হবে অবশ্যই। তাহলে সেগুলো আমরা পরের ক্লাসে আবার দেখব। ঠিক আছে। আজকের ক্লাসটা একটু ঠান্ডা মাথায় ফলো করো, হ্যাঁ, বন্ধুবান্ধবদের বলো যেন প্রাইমারি যে সমস্ত ডিসকাশনসগুলো হচ্ছে সেগুলো যারা এখনও টিউশন শুরু করতে পারোনি, তারা যদি ভিডিওটা দেখে, তাদের যদি উপকারে লাগে, তাহলে আমার পড়ানোটা মনে হয় সার্থক হবে, তাই না? ঠিক আছে, আজ তবে এই পর্যন্ত।